শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। সাথে আছি আমি সাবরিনা হাসনাত। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়াও থাকবে বাণিজ্য এবং ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। 20% বাসা ভাড়া বাড়ানো সহ 3 দফা দাবিতে সারা দেশে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে এমপিওভুক্ত বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। একই দাবিতে গতকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন সারা দেশ থেকে আসা শিক্ষক কর্মচারীরা। এর আগে গতকাল প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড এবং লাঠি চার্জ করে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে শহীদ মিনারের অবস্থান নেন আন্দোলনরতরা। দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন ছাড়া শ্রেণী কার্যক্রম পরিচালনা না করার ঘোষণা দিয়েছেন তারা। আমাদের শিক্ষকদেরকে 500 টাকার পরিবর্তে 1500 টাকা মেডিকেল ভাতা দেওয়ার জন্য আমরা রাজপথে নেমেছি এবং আমাদের 100% বোনাস দেওয়ার জন্য আমরা আমাদের সরকার বাহাদুরের কাছে আমরা দাবি জানাচ্ছি। কর্মবিরতি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পুরোপুরিভাবে আদায় হয় এবং প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনারে আপাতত শান্তভাবেই অবস্থান করব। ঢাকার 7 সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবন সংলগ্ন রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে 7 কলেজের শিক্ষার্থীরা। তাদের একটি প্রতিনিধি দল বিকেলে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা 11:30টায় রাজধানীর সেন্ট্রাল রোড এলাকা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা পদযাত্রা করে শিক্ষা ভবন এলাকায় সড়কে অবস্থান নেয়। এতে বন্ধ হয়ে যায় সচিবালয় অভিমুখে যান চলাচল। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সাজোয়া যান জলকামান নিয়ে অবস্থান নেয় পুলিশ। সড়ক থেকে সরে যেতে শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা আলোচনা করে তারা। তবে চূড়ান্ত অধ্যাদেশ জারির ব্যবস্থা না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান আন্দোলনকারীরা। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় শেষে তিনি বলেন, পিআর পদ্ধতিতে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হয়। দেশকে ধর্মীয়ভাবে বিভাজনের অপচেষ্টা চলছে অভিযোগ করে বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ অসাম্প্রদায়িকতার প্রমাণ দেবে। জানান, সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করছে, কিন্তু এমন কিছু বিষয় আসছে যা নির্বাচনে উদ্বেগ বাড়াচ্ছে। এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে। আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কীভাবে তারা এই বিষয়টাতে আসবে। এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু খর্ব হয়। সংসদ নির্বাচনের আগে নভেম্বরে জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ বা না এর গণভোটের দাবি জানিয়েছে জামায়াত। আজ নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এই দাবি জানায় দলটির প্রতিনিধিরা। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি সহ কমিশনের সাথে প্রায় 3 ঘণ্টা বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে দলের নায়েবে আমির জানান, 2 ভোট একসাথে হলে গুরুত্ব হারাবে রিফর্ম। জামায়াত নেতারা জানান, প্রবাসী বাংলাদেশি কারো এনআইডি না থাকলেও জন্ম নিবন্ধন সনদ দিয়েও ভোট দিতে পারবেন, প্রতিশ্রুতি দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনার রহমানেল মাসুদ শারীরিকভাবে অসুস্থ উল্লেখ করে দলটি জানায়, জাতীয় সংসদ এবং গণভোট একদিনে করার কোনো সিদ্ধান্ত কমিশন নেয়নি। একই দিন যদি হয় তাহলে রিফর্মসের যে ইস্যুটি এটা একেবারেই একটা মাইনর হয়ে যাবে, অন্যায্য হয়ে যাবে। কারণ প্রত্যেকের অ্যাটেনশন থাকবে তার প্রত্যেক দলের লোকদেরকে নিয়েই নির্বাচনের কনসার্ন থাকার জন্য। তো সুতরাং সেদিন দেখা যাবে যে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ অথবা পাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আগামী বছরে হজে যাওয়ার নিবন্ধনের সময় কয়েকদিন বাড়তে পারে। এই সিদ্ধান্ত হবে আগামীকাল, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, আগামী 14 অক্টোবর এ নিয়ে সৌদি সরকারের সাথে বৈঠক রয়েছে। গত হজে ব্যয় না হওয়া 37 কোটি 94 লাখ টাকা
31 এজেন্সিকে ফেরত দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, তবে এই টাকা হাজিরা ফেরত পাবে না। এজেন্সি তাদের ব্যবসার স্বার্থে বেশি টাকা পাঠিয়েছিল, সেই উদ্ধৃত টাকা সৌদি সরকার ফেরত দিয়েছে। 2026 সালের পবিত্র হজের জন্য 12 অক্টোবর নির্ধারিত সময় পর্যন্ত প্রায় 60,000 বাংলাদেশি নিবন্ধন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারের শেষ দিন আজ রাত 12টায় শেষ হবে সব প্রচার। শেষ সময় শিক্ষার্থীদের আস্থা অর্জনে এবং ভোট নিশ্চিতের চেষ্টা করছেন প্রার্থীরা। আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস এবং গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে যেমন প্রচারণা চালাচ্ছেন, তেমনি ডিপার্টমেন্ট ও হলগুলোতেও সমান তালে চলছে এই প্রচার কাজ। এদিকে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন। 5টি অনুষদ ভবনকে ভোট কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে 12টি করে মোট 60টি ভোট কক্ষ থাকবে। বুধবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে রাকসু নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণা তুঙ্গে। সকাল থেকে প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন হ্যান্ডবিল, প্রচারপত্র নিয়ে। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছেন প্রার্থীরা। 16 অক্টোবরের রাকসু নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে মোতায়েন করা হচ্ছে অন্তত 2000 পুলিশ সদস্য। নির্বাচন ঘিরে থাকবে মোট 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ভোটের জন্য 17টি হলের জন্য 9টি ভবনে 17টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আজ থেকে 990টি বুথ তৈরির কাজ শুরু হয়েছে। ব্যালট পেপার হিসেবে OMR শিট ব্যবহার করার পর তা গণনার জন্য 6টি মেশিন আনা হয়েছে ঢাকা থেকে। নির্বাচনকে কেন্দ্র করে আগামী বুধবার এবং বৃহস্পতিবার ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাকসু নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল রাত 12টায়। এবার আন্তর্জাতিক। এবছরে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন 3 জন অর্থনীতিবিদ। তারা হলেন জোয়েল মকির, ফিলিপ আগিও এবং পিটার হাইয়েট। উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করায় তারা এই পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ সময় বিকেল 3:45টার দিকে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। এই 3 অর্থনীতিবিদের মধ্যে অর্ধেক পুরস্কার পেয়েছেন জোয়েল মকির। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্ব শর্তগুলো চিহ্নিত করার জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। সৃজনশীল বিনাশ প্রক্রিয়ার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তথ্য দেওয়ার জন্য বাকি অর্ধেক পুরস্কার যৌথভাবে পেয়েছেন ফিলিপ আগিও এবং পিটার হাউয়েট। এবারে গাজা প্রসঙ্গ। গাজা আটক 20 জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার পর ইসরায়েলি কারাগারে বন্দী প্যালেস্টাইনি বন্দীদের মুক্তি শুরু হয়েছে। এদিকে গাজা যুদ্ধের অবসানের বিষয়ে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনের যোগ দেওয়ার আগে ইসরায়েলের সংসদের দেয়া ভাষণে ট্রাম্প বলেছেন, অস্ত্রের জোরে যা কিছু জয় করা সম্ভব ইসরায়েল তা অর্জন করেছে। রিপোর্টে থাকছে বিস্তারিত। অস্ত্রের জোরে যা কিছু জয় করা সম্ভব ইসরায়েল তা অর্জন করেছে। গাজার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় ইসরায়েলের জন্য বিজয়। এই বিজয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে, যার মধ্য দিয়ে আসবে মধ্যপ্রাচ্যে শান্তি ও সমৃদ্ধি। ইসরায়েলি পার্লামেন্টে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। This is not only the end of a war, this is the end of an age of terror and death and the beginning of the age of faith and hope and of God. গাজা যুদ্ধের অবসান বিষয়ে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য মিশর যাওয়ার আগে ইসরায়েলে গিয়ে পার্লামেন্টে ভাষণ দেন ট্রাম্প। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে মিশরের শার্ম আল শেখ শহরে পৌঁছেছেন ফ্রান্স, যুক্তরাজ্য ও প্যালেস্টাইনের সরকার প্রধানরা। যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজা উপত্যকায় আটক 20 ইসরায়েলি জীবিত বন্দীকে মুক্তি দেওয়ার পর ইসরায়েলি কারাগার থেকে প্যালেস্টাইনি বন্দীদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। প্যালেস্টাইনিরা উত্তর গাজায় তাদের অবশিষ্ট ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে। জাতিসংঘ নিশ্চিত করেছে তাদের কিছু ট্রাক অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সরবরাহ নিয়ে গাজায় প্রবেশ করছে। সেখানে তাদের কর্মকর্তারা সতর্ক আছেন। খাদ্য, ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এখনও অত্যন্ত ঘাটতি রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইসরায়েলের 2 বছর ধ্বংসাত্মক যুদ্ধের পর গাজা পুনর্গঠনের জন্য ওয়াশিংটন অর্থ প্রদান করবে না এবং উপসাগরীয় দেশগুলো বেশিরভাগই খরচ বহন করবে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো।
এদিকে আতঙ্ক ছড়িয়েছে একীভূত হওয়ার প্রক্রিয়া থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের শেয়ারধারীদের মধ্যে। শেয়ারের দামও প্রতিনিয়ত কমে তলানিতে ঠেকেছে, মিলেছে 1 টাকা থেকে 4 টাকার মধ্যে। কোম্পানির অবসায়ন হলে শেয়ারধারীরা কিছু পায় না, এমন বিধি থাকায় স্পষ্ট কিছু বলছে না বাংলাদেশ ব্যাংকও। বিশ্লেষকরা বলছেন, শেয়ার হোল্ডারদের ভবিষ্যৎ কী হবে তা পরিষ্কার করা জরুরি। একরামুল ইসলাম খানের রিপোর্ট। নজিরবিহীন অনিয়মের কারণে আর্থিক সংকটে পড়া 5 শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও এক্সিম ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী 5 ব্যাংক বিলুপ্ত করে সব দায় ও সম্পত্তি গ্রহণ করে নতুন একটি সরকারি ইসলামী ব্যাংক গঠন করা হবে। ইতিমধ্যে যার নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এখন ব্যাংকগুলো শেয়ার থাকা সাধারণ বিনিয়োগকারীদের কি হবে তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। আমাদের ব্যাপারে তারা কোনো ক্লিয়ার করতেছে না, এটা তো একটা ধোঁয়াশা, মানুষের মধ্যে তো একটা আতঙ্ক তৈরি করে রাখছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা, এদের একটা মাঝামাঝি একটা পর্যায়ে যাতে এরা একদমই নিঃস্ব না হয়ে যায়। তথ্য বলছে, একীভূতকরণের খবরের পর থেকে ব্যাংকগুলোর শেয়ার দর তলানিতে, লেনদেন হচ্ছে অবিহিত মূল্যের কমে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার 2 টাকা 70 পয়সা, সোশ্যাল ইসলামী 4 টাকা 30 পয়সা, ইউনিয়ন ব্যাংকের 1 টাকা 70 পয়সা, গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার 1 টাকা 80 পয়সা ও এক্সিম ব্যাংকের শেয়ার 3 টাকা 60 পয়সায় কেনাবেচা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, কোম্পানির সম্পদের চেয়ে দায় বেশির কারণে অবসায়ন হলে শেয়ারধারীরা কিছুই পান না। 5 ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় এখন পর্যন্ত শেয়ারধারীদের জন্য কোনো প্যাকেজ নেই। যাই হোক, শেয়ারধারীদের স্পষ্ট জানিয়ে দেওয়া উচিত। এই 5টা ব্যাংকের যে পারফরমেন্স, সেটা নর্মাল পারফরমেন্স না, অ্যাবনর্মাল একটা ঘটনার সাথে আমরা কিন্তু শেয়ার মার্কেটের নর্মাল বিহেভিয়ার চাচ্ছি, যেটা আসলে সম্ভব না। শেয়ারের যারা মালিক তাদেরকে প্রোটেকশন করার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কোনো স্কিম হাতে নিতে পারে কিনা এরকম বিষয়ে তারা চিন্তা করতে পারে, কারণ আমানতকারীরা যেমন কিছুটা প্রোটেকশন পাচ্ছেন। যেদিন ডিসিশনটা হয়েছে যে 5টা ব্যাংক মার্জ হবে, সেখানে প্রতিটা স্টেক হোল্ডারের বিষয়টা ক্লিয়ার করা উচিত ছিল, যে এখানে আমানতকারীরা কি পাবে, এখানে যারা কাজ করে ওনারা কি পাবে বা পাবে না, এখানে বিনিয়োগকারীদের কি হবে। এগুলি 5টা লিস্টেড কোম্পানি, মার্কেটের ক্ষতি নিরূপণ করা উচিত ছিল। এই কাজগুলি হয়নি। এভরিথিং হ্যাজ বিন ডান, নাও উই আর ডিসকাসিং দ্যাট হোয়াট ইজ লেফট ফর দ্য ইনভেস্টার্স। একীভূত প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলোর শেয়ারধারীদের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র। আপনি যদি অ্যাসেটের দাবিদার থাকেন, তবে লাইবিলিটিসও তো আপনার উপর একইভাবে বর্তাবে শেয়ার হোল্ডার হয়ে থাকেন। অথবা অ্যাকাউন্টিং প্রসিডিওরটা যা ডিসক্রাইব করা আছে পলিসি, সেটা মেনেই এক্ষেত্রে ওইটাই অ্যাডাপ্ট করা হয় পলিসি। এদিকে গভর্নরকে চিঠি দিয়ে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। আর অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সাথে পরীক্ষা নিরীক্ষা করছে। একরামুল ইসলাম খান, মাছরাঙ্গা নিউজ শো। দর্শক, এই ছিল আজকের মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।